নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে জেলার সারাদিন। স্বাস্থ্য দপ্তরে নিয়োগের নামে প্রতারণা, ভুয়ো নিয়োগপত্র দিয়ে 1 লক্ষ টাকার প্রতারণা। প্রতারিত তৃণমূলের যুব নেতা, কাঠগড়ায় অপর তৃণমূল কর্মী। অভিযুক্তর সঙ্গে বিধায়ক ও মন্ত্রীর ছবি ঘিরে শুরু বিতর্ক। তদন্তে পাথর প্রতিমা থানার পুলিশ। এবার স্বাস্থ্যকেন্দ্রে চাকরির টোপ, প্রতারণার শিকার খোদ তৃণমূল যুবনেতা। অভিযোগ শাসক দলেরই এক কর্মীর বিরুদ্ধে। প্রতারিত যুবনেতা পৃথ্বীরাজ তাঁতি তৃণমূল কর্মী প্রীতম কলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে বেপাত্তা অভিযুক্ত তৃণমূল কর্মী। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ওনার সাথে আমার ভালো পরিচয়। আচ্ছা, এই হিসাবে আমি ওর সাথে প্রতারিত টাকা পয়সা দিয়েছি। এবং কি চাকরি দেবে বলেছিল? আমাকে বলেছিল নীলরতন হসপিটালে গ্রুপ জি পদে। আচ্ছা, সরকারিভাবে সেটা বলেছিল। তারপর কত টাকা দিলেন? আমি 4 লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছিল, 1 লাখ টাকা দিয়েছি, 3 লাখ টাকা পরে দেওয়ার কথা ছিল। গত সেপ্টেম্বর মাসে পাথর প্রতিমায় দলের কর্মসূচিতে গিয়ে তৃণমূল কর্মী প্রীতম কলার সঙ্গে আলাপ হয় তৃণমূল যুবনেতা পৃথ্বীরাজ তাঁতির। প্রীতম পাথর প্রতিমায় তৃণমূলের অঞ্চল সম্পাদকের পদে ছিলেন বলে দাবি অভিযোগকারী তৃণমূল যুবনেতা। পৃথ্বীরাজকে স্বাস্থ্য দপ্তরে চাকরির টোপ দেন প্রীতম। 4 লক্ষ টাকার বিনিময়ে গ্রুপ ডি পদে চাকরির জন্য স্ট্যাম্প পেপারে চুক্তি হয়। কলকাতার নীলরতন সরকার হাসপাতালে গ্রুপ ডি পদে চাকরির একটি নিয়োগপত্র হাতে পান পৃথ্বীরাজ। সেই নিয়োগপত্র নিয়ে নীলরতন সরকার হাসপাতালে কাজে যোগ দিতে গেলে ভুয়ো নিয়োগপত্র বলে জানান হাসপাতাল সুপার। আমাকে বারকোড এসছে, জয়েনিং কনফার্মেশন মেল এসছে নাকি এসছে? তোমার জয়েনিং মেল দিয়েছে নাকি? এখনো টাকা পেমেন্ট না দিলে দিয়ে দেবে? গল্প, সব কিছু লক থাকবে তো। তাহলে সব যদি ছেড়ে দেয় তো তাহলে তো আর কি লাভ হবে? তো তোমার তো আরও ওখানে 4টে ফর্ম ফিল আপ বাকি আছে, তুমি সেগুলো করেছো নাকি? সব কিছু রেডি হলে তবে তো তুমি দেখতে পাবে। তুমি আরও, তোমার যদি আরও মনে হয় তুমি যেদিনকার টাকা দেবে ওইটা মোটা ক্যাশ, তুমি উকিল নিয়ে আসবে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, করে দেবো, তখন আমার কোনো সমস্যা নেই। প্রীতম কলারের মা এই বিষয় নিয়ে আলোকপাত করতে পারেননি। বারবার বলছি, বাবা তোমাদের অনুরোধ করছি, আমি কিছু বলতে পারবো না। আমি বলছি 4 মাস নেই। প্রতারিত নেতা কলকাতা পুলিশ ও সুন্দরবন পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রীতমের সঙ্গে পাথর প্রতিমার বিধায়ক সমীর জানা ও স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছবি রয়েছে বলে দাবি প্রতারিত যুবনেতা পৃথ্বীরাজের। প্রীতম কলাকে চেনেন না বলে জানিয়েছেন পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা। এখন আবার রাজনীতি করার খাতিরে কে কখন আসছে আমি বোধহয় মুখ দিলে চিনতে পারবো, এমন কোনো ঘনিষ্ঠতা তার সঙ্গে আছে বলে আমি জানি না। শাসকের অন্দরেই প্রতারণার জাল নিয়ে ইডি সিবিআই তদন্তের দাবি তুলেছেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নবেন্দু সুন্দর নস্কর। সরকারটাই ভুয়ো, তো এখানে ভুয়ো নেতা থাকবে, ভুয়ো মন্ত্রী থাকবে, ভুয়ো ডাক্তার থাকবে, সব কিছুই এখানে যখন ভুয়ো, তাহলে তারা নেতাগুলোও তো ভুয়ো হবে। আর এই যে টাকা যে নিয়েছে, ওদের টাকা নেওয়া স্বভাব। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত প্রীতম কলা। প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রতারিত তৃণমূল যুবনেতা পৃথ্বীরাজ তাঁতি। পাথর প্রতিমা থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। সরকারি ধান ক্রয় কেন্দ্রে কুইন্টাল পিছু 5 কেজি ধান বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। মিল মালিকের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় চাষিরা। তারকেশ্বরের কলাইকুণ্ডু সমবায় সমিতির ধান ক্রয় কেন্দ্রে এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়। তারকেশ্বরের কলাইকুণ্ডু সমবায় সমিতির সাহায্যে ধান কেনার প্রক্রিয়া শুরু করে একটি মিল কর্তৃপক্ষ। সেখানেই সংশ্লিষ্ট মিল কর্তৃপক্ষ প্রতি কুইন্টালে 5 কেজি করে ধান বাদ দেওয়া শুরু করলে কৃষকরা বিক্ষোভে ফেটে পড়েন। নির্দিষ্ট সরকারি নির্দেশিকা দেখানোর দাবিতে অনড় থাকেন চাষিরা। আমরা দাবি করেছি 3 কেজি, আমরা তাও বলেছি ঠিক আছে আপনাদের 3 কেজি পাই, ওনারা এখনো পর্যন্ত বলেনি, এখন রায় দেয়নি, কি হবে জানি না। আমরা ওই জন্য ধান কেনা আপাতত বন্ধ করে রেখেছি। কুইন্টালে 5 কিলো বাদ, কিন্তু আমরা বলছি সার্কুলার দেখান সরকারি, ওরা সরকারি কোনো সার্কুলার দেখাতে পারছে না, সেই জন্য আমরা বলেছি 3 কিলো বাদ দিতে হবে, বন্ধ আছে। 5 কেজির বদলে 2 কেজি ধানের টাকা বাদ দেওয়ার শর্তে রাজি হন চাষিরা। বেশ কয়েক ঘন্টা পর সমবায় সমিতির মধ্যস্থতায় ফের ধান কেনা শুরু হয়। চাষিরা সবাই মিলে ধানের কোয়ালিটি দেখে শেষ পর্যন্ত ওরা মেনে নিচ্ছেন যে না, যেটা বাদ দিচ্ছে সঠিকই বাদ দিচ্ছে, এটা নিয়ে কোনো নেই। অন্যদিকে সরকারি নির্দেশিকা ছাড়া কিভাবে কুইন্টাল প্রতি 5 কেজি ধান বাদ দিয়ে ধান কিনছিলেন মিল মালিকরা, সেই প্রশ্ন করা হলেই চম্পট দেন মিল মালিকেরা। আমি জানি না কিছু, বলছি চাষিরা তো অভিযোগ করছে যে 3 কেজি বাদ দেওয়ার জন্য, বলছি চাষিরা তো অভিযোগ করছে 3 কেজি করে বাদ দেওয়ার জন্য। আমি বলতে পারছি না, আমাদের উপর না, আপনি তো বললেন যে মীমাংসা হয়েছে, কতটা কি মীমাংসা হয়েছে?
শাসক দলের দাবি, রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিক্ষোভ দেখাচ্ছিল সিপিএম এর কয়েকজন নেতাকর্মী। যারা বিক্ষোভ করতে এসেছিল তারা ব্র্যান্ডেড লোক, যারা নেতৃত্ব দিচ্ছিল তারা আগামী দিনের পচা লোক, তারা পচা বামফ্রন্টের লোক। তারা এখন আবার দিনে বামফ্রন্ট, রাতে বিজেপি, রাতে বামফ্রন্ট, দিনে বিজেপি করে। ঠিক আছে, তারা নেতৃত্ব। পাল্টা সিপিএম এর দাবি, ধান কেনা বেচাতেও কাটমানি খাচ্ছে তৃণমূল। এদের রাজ চলছে, ফোরেরা যেভাবে ধান কেনা বেচার সঙ্গে যুক্ত, তাতে প্রকৃত অর্থে চাষিরা বিতাড়িত হচ্ছে। সমবায়ে যেভাবে চলে, ওখানে যেভাবে কাটমানি, অন্যান্য যে সার বা দাদন, যে সমস্ত কিছু সময়ের মধ্য দিয়ে হয়, সব জায়গায় কাটমানি, এখানেও সেক্ষেত্রে কাটমানি রয়েছে, সেখানে আমরা মনে করি। ধান ক্রয় কেন্দ্রে চাষিদের বিক্ষোভ নিয়ে রাজনৈতিক তরজা শুরু তৃণমূল সিপিএম এর। তারকেশ্বর থেকে পলাশ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। 8 তারিখ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। মেলা শুরুর আগে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। মেলার শেষ পর্যায়ের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন। শনিবার মেলার প্রস্তুতি দেখতে দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পৌঁছেছিলেন মেলা প্রাঙ্গণে। তার সঙ্গে হাজির ছিলেন বিধায়ক বঙ্কিম হাজরাও। জোর কদমে চলছে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। জানুয়ারির 8 তারিখ মেলা শুরু হওয়ার কথা, সেই হিসেবে হাতে আর খুব বেশি দিন সময় নেই। শনিবারই প্রস্তুতি দেখতে মেলা প্রাঙ্গণে পৌঁছেছিলেন জেলাশাসক সুমিত গুপ্তা এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা বিধায়ক বঙ্কিম হাজরা। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে কপিলমুনির আশ্রমেও যান তাঁরা। মেলা শুরুর আগে জানুয়ারি 3 তারিখ গঙ্গাসাগর যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। কপিলমুনির আশ্রমে পুজো দেওয়ার পাশাপাশি মেলার ব্যবস্থাপনাও খতিয়ে দেখার কথা তাঁর। তাতেই মেলা নিয়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। দুটো নতুন রাস্তা এবার হয়েছে, 6 নম্বর, যেটা নাকি চেমাপুরিকে একদমই 6 নম্বর বিচে কানেক্ট করে দিচ্ছে। তো সেই সব করা হচ্ছে সো দ্যাট মানে যারা যারা পিলগ্রিম এখানে বাইরে থেকে আসছে তাদের কোনো অসুবিধা না হয়। আর যে নির্দেশ আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, যেমন আমাদের ভলেন্টিয়ারদের হাতে মাইক থাকার, পিএইচই জল ব্যবস্থা করবে, 60 লাখ পাউচের জল ব্যবস্থা থাকবে, বিচে পর্যাপ্ত আলো থাকবে, মানে যা যা রাস্তার মধ্যে আমাদেরকে মে আই হেল্প ইউ কাউন্টার, QR কোড, যা যা আমাদের নির্দেশ আছে সেই সব পালন করার জন্য আজকে। এদিকে নবান্নে সাগর মেলা নিয়ে প্রস্তুতি বৈঠকে মুড়িগঙ্গা নদীতে জেগে ওঠা নতুন চর নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পলি কাটার জন্য নতুন একটি ড্রেজার আনা হয়েছে। শনিবার তথা রবিবার থেকে সেই ড্রেজার পলি কাটার কাজ শুরু করবে। আগামী 5ই জানুয়ারির মধ্যে পলি কাটা শেষ করা যাবে বলে আশাবাদী প্রশাসন। এই জন্যই ড্রেজার অনেকটা এসছে। আমাদের যা রেগুলার ড্রেজিং, সেই ড্রেজিংয়ের কাজ শেষ হয়ে গেছে। এবার আমাদের সব ড্রেজার মিলে ওইটাই কাজই করবে। আমরা আশা করি 5 তারিখের দিকে আমাদের চলাচল এটা এফেক্টেড হবে না। ইতিমধ্যে মেলায় আসতে শুরু করেছেন ভিন রাজ্যের হাজার হাজার পুণ্যার্থী। দিনের অধিকাংশ সময় লটনং 8 ও কচুবেরিয়া জেটিঘাটে আটকে থাকতে হচ্ছে তাদের। ভাটার সময় আটকে থাকা পুণ্যার্থী থেকে নিত্যযাত্রীদের কথায় দুর্ভোগের কথা উঠে এসেছে মেলার প্রস্তুতিতে। মেলা শুরুর আগে সব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা শাসক। গঙ্গাসাগর থেকে মানস প্রধান ও কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার নাগরিকদের দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা পৌঁছে দিতে জিপিএস ব্যবস্থা চালুর সিদ্ধান্ত আলিপুরদুয়ার জেলা প্রশাসনের। সম্প্রতি জেলার দলগাঁও বীরপাড়া এলাকায় ঢেকলাপাড়া চা বাগানে এক শ্রমিকের মৃত্যু হয়। সঠিক সময় অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়াতেই তিনি মারা যান বলে পরিবারের অভিযোগ। এছাড়াও অতিরিক্ত ভাড়ার চাপে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে রোগীদের বাড়ি নিয়ে যেতে সমস্যায় পড়তে হয় একাধিক রোগীর পরিবারকে। তাই অ্যাম্বুলেন্স পরিষেবার অভাবে অকালে যাতে কেউ প্রাণ না হারায় সেই লক্ষ্য নিয়ে চলছে প্রশাসন। এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখে আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবনে জেলার বিভিন্ন অ্যাম্বুলেন্স চালক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে এই সিদ্ধান্ত নেয় প্রশাসনিক আধিকারিকরা। অ্যাম্বুলেন্সের সমস্ত সংস্থা নিয়ে আমরা মিটিং করেছি। এনজিওরা ছিল, রেড ক্রস ছিল। 120 নাম্বার অফ অ্যাম্বুলেন্সের ডাটাগুলো আমার কাছে আছে। ওদেরকে বলা হয়েছে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, ওখানে সমস্ত এজেন্সিরা ওয়াইজ আমরা নাম্বারগুলো প্রত্যেকটা ব্লকে, বিভিন্ন গভর্নমেন্ট অফিস, থানা, সব এলাকাতে আমরা দিয়ে দেব। যে কোনো সময় কারোর অসুবিধা হলে এখান থেকে ইনফরমেশন পার্টিকুলার অ্যাম্বুলেন্স পেয়ে যায়। জিপিআরএসটা লাগাইতে বলছে, তাতে জিপিআরএস ট্র্যাকটা ভালো হবে, লোকেশনটা বোঝা যাবে, ড্রাইভাররা কোথায় আছে, গাড়িটা কোথায় আছে, যাতে কোনো দুস্থ রোগীর বাড়িতে ঠিক সময় মতো
গাড়িটা পৌঁছাতে পারে। তার জন্য ডিএম মেদাস যা উদ্যোগ নিয়েছে, খুব ভালো উদ্যোগ নিয়েছে। জেলার সারাদিনে এখন সময় একটা বিরতির, ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, নারায়ণপুরে জোড়া দেহ উদ্ধার, স্ত্রীকে খুন করে স্বামী আত্মঘাতী। ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো আমরা নজর রাখবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে নারায়ণপুর থেকে সুমন শিকদার। সুমন, স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, পুলিশ কি বলছে? যে সমস্ত পরিবারের লোকজন রয়েছে তারা ঠিক কি জানাচ্ছে, কি কারণে এই খুনের ঘটনা ঘটলো? একদম দেখো, নারায়ণপুরের এই যে বিলাসবহুল আবাসন, সেই আবাসনে কিন্তু আজ জোড়া মৃতদেহ ঘিরে চাঞ্চল্য। মূলত সাগর মুখার্জি নামে এই যে নারায়ণপুরের বাসিন্দা, তিনি কিন্তু এই আবাসনেই কিন্তু গ্রাউন্ড ফ্লোরে থাকতেন। এই সাগর মুখার্জি ব্যবসায়িক, তিনি কিন্তু প্রথমে তার যে স্ত্রী তাকে এবং তার কন্যা সন্তানকে প্রথমে ছুরির আঘাত করে, তারপরেই কিন্তু নিজে আত্মঘাতী হয়, এমনটাই। এই ঘরের মধ্যেই থাকতেন ব্যবসায়ী সাগর মুখার্জি। মূলত আর্থিক অনটন, এমনটাই প্রাথমিক অনুমানে উঠে আসছে পুলিশের কাছে যে যখন এই ঘটনা ঘটে সেই সময় কিন্তু স্ত্রী ও মেয়েকে প্রথমে ছুরি আঘাত করে, তারপরেই কিন্তু নিজে আত্মঘাতী হয়। ঘটনাস্থলে নারায়ণপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং মেয়েকে কিন্তু উদ্ধার করে তার মেয়েকে কিন্তু বাইপাসের ধারে, এই ভিআইপির ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কন্যা এবং স্ত্রী আর সাগর মুখার্জির দেহ কিন্তু ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মূলত পুলিশ যে অনুমান করছে, ঘটনাস্থলে কিন্তু বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা তিনি যেমন এসছেন, এলাকার বিধায়ক তিনি এসছেন। মূলত যেটা অনুমান করা হচ্ছে যে আর্থিক অনটন, তার জেরেই কিন্তু এমন ঘটনা ঘটানো হয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিক তদন্ত বা নারায়ণপুর থানার পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান। অনন্যা, প্রতিবেশীরা কি বলছে সুমন এই ঘটনাকে কেন্দ্র করে? একদম দেখো, প্রতিবেশীদের সাথে আমরা কথা বলেছি। মূলত এই যে এরকম একটি ঘটনা, তারা তাজ্জুব, যেহেতু এই মুখার্জি পরিবার 5 বছর ধরে এই বিলাসবহুল আবাসন নারায়ণপুরের সেই আবাসনেই কিন্তু থাকতেন। মূলত তাদের মধ্যে কোনো সাংসারিক অশান্তি বা কলহ কোনো দিন প্রতিবেশীরা দেখিনি, এমনটাই জানাচ্ছেন। সবার সাথেই তিনি ভালো করে কথা বলতেন, মিশতেন। কি কারণে এমন ঘটনা ঘটিয়েছে সেটা নিয়েই কিন্তু আশঙ্কা ডানা বাজছে। মূলত নারায়ণপুর থানার পুলিশ এই যে আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে যে আদৌ যে সুসাইড নোট ওই ঘর থেকে উদ্ধার হয়েছে, সেই সুসাইড নোটে কিন্তু উল্লেখ ছিল যে আর্থিক অনটন। আদৌ কি আর্থিক অনটন নাকি অন্য কিছু কারণ, এইটা কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। এই আবাসনের যে সিসিটিভি ফুটেজ সেটা কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করেছে নারায়ণপুর থানার পুলিশ, পুরো বিষয়টা খতিয়ে দেখছে। অনন্যা, একদমই তুমি যেমনটা জানাচ্ছিলে যে আর্থিক অনটনের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বা এই খুনের ঘটনা ঘটতে পারে। ধন্যবাদ তোমায় সুমন। আমাদের সঙ্গে সরাসরি নারায়ণপুর থেকে ছিল আমাদের প্রতিনিধি সুমন শিকদার। স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, জোড়া দেহ উদ্ধার নারায়ণপুর থেকে। মনে করা হচ্ছে, প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে যে আর্থিক অনটনের কারণেই এই ঘটনা ঘটতে পারে। আর্থিক অনটনের ঘটনার কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। স্বাধীনতা সংগ্রামে বাঙালির ইতিহাস মনে রেখে সাজানো হয়েছিল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ফাঁসিডাঙ্গা উদ্যান। 2021 সালে সাজানো সেই উদ্যানের 2 বছরেই বেহাল দশা। আগাছায় ভরেছে পার্ক। আগের মতো পর্যটকের দেখাও নেই আর। হতাশ এলাকাবাসী। রাজনৈতিক চাপানুতের ব্যস্ত তৃণমূল বিজেপি। এদেশ থেকে ইংরেজদের তাড়াতে লড়াই করেছিলেন ভারতীয়রা। সেই লড়াইকে মনে রেখেই মেদিনীপুরের চন্দ্রকোনায় বসনছড়া গ্রামে তৈরি হয়েছিল ফাঁসিডাঙ্গা উদ্যান। রক্ষণাবেক্ষণের অভাবে সেই উদ্যানেরই বেহাল দশা ইদানিং। এই শিশু উদ্যানে নেই শিশুদের ভিড়, বছর শেষে নেই পর্যটকদের ভিড়ও। 1815 সালে চার্লস রিচার্ড এবং হেনরি নামে 2 অত্যাচারী ইংরেজ শাসককে পাঠানো হয়েছিল বসনছড়ায়। সেখানেই ফাঁকা এক মাঠে তাঁবু খাটিয়ে বিচারালয় তৈরি করেন তাঁরা। বটগাছের নিচে তৈরি হয়েছিল ফাঁসির মঞ্চ। সেখানেই পাইক বিদ্রোহের 14 জন নেতাকে ফাঁসিতে ঝুলানো হয়। বর্তমানে সেই জায়গায় ফাঁসিডাঙ্গা নামে পরিচিত। এখন সব ভেঙে গেছে, সব ভাঙা ফুটা, সব ছেলেরা পড়ে যাচ্ছে, খেলতে পারেনি। তো হামেশা এসো তো মাঝে মধ্যে এসে কি দেখো, এসে আগের মতো না দেখতে পাইনি। বর্তমান পরিস্থিতি জঙ্গলের মতো হয়ে গেছে এই পার্কে, আর ইচ্ছাকৃত লোকজনও কমে গেছে এখানে পার্কে। সেরকম একটা মোটামুটি ইয়েও নেই,
আমি তো আজ মানে কিছুদিন এসেছি, এসার পরে দেখছি যে জঙ্গলের মতো হয়ে গেছে। আমি এসেই মেয়েকে বলছিলাম যে না, এটা জঙ্গলের মতো হয়ে গেছে। নতুন করে সাজানোর পর 2021 সালে তৈরি এই ফাঁসিডাঙ্গা উদ্যানে ভিড় করতেন পর্যটকরা। সকাল সন্ধে পার্কে খেলতে আসতো এলাকার শিশুরা। তবে ইদানিং উদ্যানের বেহাল দশা, শিশুদের খেলার সরঞ্জাম ভেঙে ছত্রখান হয়েছে, আগাছা জন্মেছে পার্কের মাটিতে। পর্যটক টানতে পার্কে পরিষ্কারের কাজ চলছে। এখানে সব কিছু সব তো মানে সব জঙ্গল হয়ে গেছে, এখন পরিষ্কার চলছে। সামনে তো তোমার 1 জানুয়ারি, সেই জন্য সব কাজকর্ম চলছে আর কি। মানে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একেবারে। আসছে না পর্যটক, নিভেছে পার্কের আলো। আর অন্যদিকে রাজনৈতিক চাপানোত্তরে ব্যস্ত তৃণমূল বিজেপি উভয় পক্ষই। আমি জানি না কি কারণে এটা হয়েছে। আমি আগামী দিনে আপনারা দেখতেই পাবেন যে আমাকে জানান, যেহেতু আমার চোখে এলো বিষয়টি, আমি নিশ্চয়ই খুব যত শীঘ্র সম্ভব এই ফাঁসি দেওয়া যে আমাদের পার্ক, ফাঁসিডাঙ্গা পার্ক, আমরা তাকে অবিলম্বে জনগণের কাছে আকর্ষণীয় করে তুলব। কারণ শুধু ফাঁসিডাঙ্গা পার্কই নয়, বিভিন্ন পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত পার্কগুলো আছে বা পাবলিকের জন্য যে সমস্ত পরিষেবা আছে, সেই সমস্ত পরিষেবাই বর্তমানে বিকল হয়ে পড়েছে। আসলে এই দৈন্যদশা পার্কের দৈন্যদশা নয়, এই দৈন্যদশা হচ্ছে বর্তমান রাজ্য সরকারের যে দৈন্যদশা তারই বহিঃপ্রকাশ। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস মনে রেখে শিশু উদ্যান তৈরির পরিকল্পনা সবসময়ই প্রশংসনীয়। তবে সেই উদ্যানের বেহাল অবস্থা হয়ে যাওয়া নিন্দনীয়। পার্কের হাল ফিরে আসুক শীঘ্রই চাইছেন এলাকাবাসী। চন্দ্রকোনা থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় আরও একটা বিরতির। ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। জলের অভাবে গাছ যাতে মরে না যায় সেই কথা মাথায় রেখেই 2 ছাত্রের অভিনব প্রচেষ্টা। মাটি শুকিয়ে গেলে অটোমেটিকভাবে গাছের গোড়ায় জল পৌঁছে যাবে। বসিরহাটের চাঁপাপুকুর হাই স্কুলের 2 ছাত্রের নতুন আবিষ্কার। শখের ছাদ, বাগান কিংবা বাড়িতে বাগান তৈরি করেছেন, কিন্তু অফিস বা কাজের ব্যস্ততায় জল দিতে পারছেন না। ভাববার কিছু নেই, নতুন এক পদ্ধতি আবিষ্কার হয়েছে। আপনি বাড়িতে না থাকলেও গাছে অটোমেটিক্যালি জল দেওয়া যাবে। আর এই পদ্ধতি আবিষ্কার করেছেন বসিরহাট চাঁপাপুকুর হাই স্কুলের 12 শ্রেণীর 2 ছাত্র, অঙ্কন বিশ্বাস ও প্রশান্ত সাহা। কোডিং আর কি করে তারপরে আমরা কি করেছি যে একটা নির্দিষ্ট মান রেখেছি, যে মানের ওপরে যদি যে মানের নিচে চলে যায় সেন্সার, তাহলে সেন্সার পাম্পকে আর কি এমনভাবে আর কি করা যাতে পাম্পটা সেই সময় স্টার্ট হবে এবং একটা নির্দিষ্ট মানের ওপরে উঠে গেলে পাম্পটা এমনি থেকেই অফ হয়ে যাবে। কয়েকদিনের ছুটিতে কোথাও বেড়াতে গেলেও চিন্তার কিছু নেই। আপনি নিশ্চিন্তে বাইরে থেকে ঘুরে আসতে পারবেন, কারণ গাছের গোড়ায় জল পৌঁছে যাবে। টব কিংবা মাটির জল শুকিয়ে গাছ মারা যাওয়ার ভয় থেকে রেহাই। 2 ছাত্রের অভিনব মডেল সেই নিশ্চয়তা দিচ্ছে। তখন আমরা দেখবো একটা সেন্সার আছে, যখন শুকনো অর্থাৎ মাটির আর্দ্রতা যখন খুবই কম থাকবে তখন অটোমেটিকভাবে পাম্পটা শুরু হয়ে যাবে, তখন মাটির গোড়ায় অটোমেটিকভাবে জলটা যাবে। মূলত এই মডেলে একটি করে সেন্সার ব্যবহার করা হয়েছে। মাটির আর্দ্রতা কমলে সেন্সার সেই বার্তা গ্রহণ করে আর্ডিনোর মাধ্যমে পাম্পকে নির্দেশ পাঠাবে। তারপর নিজের থেকে গাছের গোড়ায় জল পৌঁছে যাবে। স্কুলে পড়ার পাশাপাশি অতিরিক্ত সময় শিক্ষকদের সহযোগিতা নিয়ে এই মডেল তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন স্কুলের শিক্ষক অরূপ দত্ত। মাইক্রো কন্ট্রোলার দিয়ে যেগুলো করা যেতে পারে ওদেরকে একটা প্রাথমিক ধারণা দিই এবং ওরা সেগুলো নিয়ে পড়াশোনা শুরু করে ওরা প্রোগ্রামিং সম্পর্কে আমার কাছে জানতে চায় যে কীভাবে প্রোগ্রামিং করব। আমি ওদের আর্ডিনোটা হাতে খড়ি বলে একটা বাংলা বই আমি ওদেরকে দিয়েছিলাম। তো ওরা সেটা পড়াশুনো করার পরে ওরা এই বিষয়টা করেছে, আমার খুব ভালো লাগছে। আমরা চাঁপাপুকুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক সবাই আমরা গর্বিত। স্কুলের 2 ছাত্রের অভিনব মডেল তৈরিতে রীতিমতো সাড়া পড়ে গেছে। তাদের এই আবিষ্কারে গর্বিত স্কুলের শিক্ষক শিক্ষিকারা। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।